নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রহস্য গল্প কুয়াশায় ঢাকা মুখ। পারিজাত বক্সী সবে দরজার বাইরে পা দিয়েছেন, এমন সময় ফোনের শব্দ। এই সময় আবার কে ফোন করেছে? অবশ্য পারিজাত বক্সীর কাছে ফোন করার কোনো সময় অসময় নেই, থাকতে পারে না। মানুষের বিপদ তো আর দিন বুঝে আসে না। পারিজাত বক্সী ফিরে গেলেন। ক্র্যাডেল থেকে ফোনটা তুলে কানের কাছাকাছি নিয়ে যেতেই বাজখাই কণ্ঠ শুনতে পেলেন। পারিজাত বাবু আছেন? চেনা কণ্ঠস্বর। এই কণ্ঠ কানের ভিতর দিয়ে মরমে যেতে দেরি হয় না। আছি এবং কথা বলছি। পারিজাত বক্সীর মোলায়েম স্বর। কোথায় থাকেন মশাই? আধ ঘন্টা ধরে ফোন বেজে যাচ্ছে। যার কণ্ঠ তিনি ভবানীপুর থানার অফিসার ইনচার্জ মহিম রুদ্র। এমন সার্থক পদবী লোক সচরাচর দেখা যায় না। প্রশ্নটা এড়িয়ে পারিজাত বক্সী বললেন, কি ব্যাপার বলুন। ব্যাপার গুরুতর, আসতে পারবেন একবার? একটু দেরি হবে। কত দেরি? একবার ফরেনসিক ডিপার্টমেন্টে যাব, অসিতবাবু তলব করেছেন। কতক্ষণ লাগবে জানি না। যতক্ষণই লাগুক আমি অপেক্ষায় থাকবো, চলে আসবেন। পারিজাত বক্সী জানেন ফোনে মহিম রুদ্র এর বেশি একটি কথাও বলবেন না। কেসের সম্বন্ধে তিনি সামনাসামনি ছাড়া কিছু বলেন না। ফোন নামিয়ে রেখে পারিজাত বক্সী বেরিয়ে পড়লেন। ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে পারিজাত বক্সী ছাড়া পেলেন 12টা নাগাদ। সেখান থেকে সোজা ভবানীপুর থানা। ঢুকতেই কল্যাণ শ্রমের সঙ্গে দেখা। চালের চোরা কারবারিদের নিয়ে ব্যস্ত। কল্যাণ শ্রম মহিম রুদ্রের সহকারী, কিন্তু স্বভাবে একেবারে বিপরীত। পারিজাত বক্সীকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, যান, স্যার আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। একেবারে ভিতরের ঘরে গিয়ে দেখল মহিম রুদ্র অস্থিরভাবে পায়চারি করছেন, হাত দুটো পিছনে। আমি এসে গেছি মিস্টার রুদ্র। বলার অপেক্ষা না করে পারিজাত বক্সী নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। উদ্ধার করেছেন বলেই মহিম রুদ্র নিজেকে সামলে নিলেন। গলার স্বর খাদে নামিয়ে বললেন, একেবারে বেলা কাবার করে এলেন। পারিজাত বক্সী কোনো উত্তর দিলেন না। মহিম রুদ্র নিজের চেয়ারে বসলেন। সামনের টেবিলের উপর দুটো হাত রেখে বললেন, আর 3টে বছর কাটিয়ে দিতে পারলে বাঁচি মশাই, আমার আর এক্সটেনশনের দরকার নেই। কি হলো? কি হলো না তাই বলুন। রায় বাহাদুর অতুল সিংহের মেয়ে মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্ট বলেছে বিষক্রিয়ায় মৃত্যু। কিন্তু বিষ এলো কোথা থেকে, কে দিল, কিছুই বোঝা যাচ্ছে না। মেয়েটির বয়স কত? বছর 12। তাহলে ব্যর্থ প্রেমের প্রসঙ্গটা অনায়াসেই বাদ দেওয়া যায়। অবশ্য আজকালকার মেয়েরা 12তেই ঝানু হয়ে যাচ্ছে, কিন্তু এ মেয়েটি খুবই ক্ষীণজীবী, সেরকম কিছু বলে মনে হচ্ছে না। মাত্র পরশু ব্যাপারটা ঘটেছে। এর মধ্যে সহকারী কমিশনারের
3বার ফোন এসেছে কেসটার সম্বন্ধে। অতুল সিংহের সঙ্গে কমিশনারের আবার খুব দহরম মোহরম। আচ্ছা ঝামেলা। কেসটা গোড়া থেকে আমাকে বলুন তো। পারিজাত বক্সী চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। শুনুন তাহলে। মহিমরুদ্র র্যাক থেকে একটা ফাইল টেনে নিয়ে চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করলো। অতুল সিংহের বাড়ি টাফ রোডে। একসময় অভ্রপতি ছিলেন, লোকে বলে মাইকা কিং। নিজেই সব দেখাশোনা করতেন। একটি ছেলে একটি মেয়ে। ছেলেটি বিলাতে স্কেটিং করতে গিয়ে বরফ ফেটে মারা গেল। সেই শোকে 1 মাসের মধ্যে অতুল সিংহের স্ত্রী মারা গেলেন। অতুল সিং বাতে পঙ্গু হলেন। কারবার এক গুজরাটিকে বিক্রি করে বাড়িতেই বসে রইলেন। সম্বল ওই মেয়েটি। মেয়েটিকে দেখবার জন্য নবদ্বীপ থেকে দূর সম্পর্কের এক বোনকে নিয়ে এলেন। বিধবা বোন। একটা কথা, মেয়েটি লেখাপড়া করতো না? না, স্কুলে যেত না। বাড়িতে এক দিদিমণি পড়িয়ে যেত। তারপর তারপর রোজ সকালে অতুল সিংহ 2 পায়ে বাঘের চর্বি মাখতেন বাতের জন্য। সেই সময়ে মেয়ে রোজ কাছে বসে থাকে। সেদিন মেয়েকে দেখতে পেলেন না। বোনকে ডাকলেন, নিহার, মলিকে দেখতে পাচ্ছি না। ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? অতুল দেওয়াল ঘড়ির দিকে দেখলো, 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে, এখনো ঘুমোচ্ছে? শরীর খারাপ হলো নাকি? চেয়ারের পাশ থেকে মোটা লাঠিটা তুলে নিয়ে অতুল সিংহ বোনের সঙ্গে মেয়ের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় আস্তে আস্তে ধাক্কা দিয়ে বললেন, মলি, মলি, অনেক বেলা হয়ে গেছে মা, উঠে পড়। কোনো সাড়া নেই। নিহার মলির পাশের ঘরে শুতো। 2 ঘরের মধ্যে যাওয়া আসার দরজা আছে। অতুল সিংহ সেই দরজা দিয়ে মেয়ের ঘরে এসে দাঁড়ালেন। মলি বিছানায় শুয়ে। তার শোয়ার ভঙ্গিটা অতুল সিংহের ভালো মনে হলো না। তিনি মেয়ের কাছে এসে একটু ঝুঁকেই চিৎকার করে উঠলেন, ডাক্তার এলো। পাড়ার ডাক্তার জানিয়ে দিল মলি আর বেঁচে নেই। তারপর থানায় খবর এলো। আমরা গেলাম, আমাদের করণীয় সব করলাম। এখানে পারিজাত বক্সী বাধা দিয়ে প্রশ্ন করল, অতুল সিংহের বাড়িতে কে কে থাকে? অতুল সিংহ, মেয়ে মলি, বোন নিহার। বাইরের লোকের মধ্যে একজন রান্নার লোক, একটা ঝি, একজন ড্রাইভার। ড্রাইভার নেপালি, নাম জং বাহাদুর। সে আউট হাউসে থাকে। পোস্টমর্টেম রিপোর্টটা একটু দেখতে পারি? এই তো, ফাইলই আছে। মহিমরুদ্র গোটা ফাইলটা পারিজাত বক্সির দিকে এগিয়ে দিলেন। পারিজাত বক্সী মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। শুধু পোস্টমর্টেম রিপোর্টই নয়, সকলের জবানবন্দি। এই সময় মহিম বেরিয়ে গেলেন। ওপরেই তার কোয়ার্টার, সেখানে উঠে গেলেন। একটু পরে নেমে এলেন। তখন পারিজাত বক্সীর ফাইল পড়া শেষ। তিনি 2 হাত কপালে চেপে চুপচাপ বসে আছেন। মহিমরুদ্র পিছনে হাতে ট্রে নিয়ে একজন চাকর ঢুকল। ট্রের ওপর প্লেটে লুচি, তরকারি, ধোঁয়ায়মান চায়ের কাপ। পায়ের আওয়াজে পারিজাত বক্সী মুখ তুলে দেখলেন। দেখেই চেঁচিয়ে উঠলেন, আরে, এই সময় এ কি করেছেন? মহিমরুদ্র হাসলেন, আমাদের আবার সময় অসময়, নিন মুখে তুলে দিন। খেতে খেতে পারিজাত বক্সী প্রশ্ন করলেন, আচ্ছা, ওই মেয়েই তো অতুল সিংহের সম্পত্তির একমাত্র অধিকারিণী ছিল, তাই না? মহিমরুদ্র ঘাড় নাড়লেন, হ্যাঁ তাই। সব হত্যাকাণ্ডের পিছনে একটা মোটিভ থাকে। এক্ষেত্রে মলির মৃত্যুতে লাভবান কে হবে? মানে?
মানে মলি না থাকতে অতুল সিংহের সম্পত্তি কার পাওয়ার সম্ভাবনা? মহিমরুদ্র প্রশান্ত হাসলেন। সেদিকটা যে আমি ভাবিনি তা মনে করবেন না। খোঁজ নিয়ে জানলাম অতুল সিংহের ভাইপো সম্পত্তি পেতে পারে, কিন্তু সে থাকে পাটনায়, ব্যবসা করে। আজ 2 বছর এদিকে আসেনি। ঠিক আছে। খাওয়া শেষ করে পারিজাত বক্সী উঠে দাঁড়ালেন। আজ বিকেলে একবার অতুল সিংহের সঙ্গে দেখা করতে চাই, সুবিধা হবে? মহিম বললেন, আলবাত হবে। কটা নাগাদ? ধরুন 5টা, 5:30। ঠিক আছে, আপনি 4:30 নাগাদ এখানে চলে আসুন, একসঙ্গে যাওয়া যাবে। আমি বলে দিয়েছি, আমার হুকুম ছাড়া ও বাড়ির কেউ শহর ছেড়ে যেতে পারবে না। পারিজাত বক্সী চলে গেলেন। খাওয়া দাওয়ার পর নিজের লাইব্রেরিতে বসে টক্সিন সম্বন্ধে মোটা মোটা গোটা 4 বইয়ের পাতা উল্টালেন। গোটা 3 ফোন করলেন। যখন ভবানীপুর থানায় পৌঁছালেন তখন কাঁটায় কাঁটায় 4:30। মহিমরুদ্র তৈরি হয়ে অপেক্ষা করছিলেন। পারিজাত বক্সী মোটরে এসে উঠলেন। মোটর যখন সিংহলজের সামনে এসে থামল তখন প্রায় 5টা। সাদা রঙের আধুনিক ডিজাইনের বাড়ি, সামনে বাগান, বড় লোহার গেট। মোটর গেট পার হয়ে ভিতরে গিয়ে ঢুকলো। কলিং বেল টিপতেই একটি লোক এসে দাঁড়ালো। মহিমরুদ্রকে দেখেই তার মুখ শুকিয়ে গেল। বোঝা গেল এর আগে জেরায় জেরবার হয়েছে। বাবু আছেন? আগে হ্যাঁ। খবর দাও, আমরা একটু দেখা করতে চাই। চাকর ভিতরে গিয়ে একটু পরেই বেরিয়ে এলো। আসুন। চাকরের পিছন পিছন দুজনে বসবার ঘরে এলো। মেঝের উপর দামি কার্পেট, বৃহৎ আকারের সোফা সেট, সুদৃশ্য পেলমেট শুধু গৃহস্বামীর অবস্থা নয়, তার রুচিরও নিদর্শন। একটু পরেই অতুল সিংহ ঘরে ঢুকলেন। মাথায় কাঁচায় পাকায় মেশানো চুল, চোখে হাই পাওয়ারের চশমা, হাতে লাঠি, বিষণ্ণ মুখের চেহারা। ভদ্রলোক যেন বিধ্বস্ত। মহিমরুদ্র পারিজাত বক্সীর পরিচয় দিতেই অতুল সিংহ এগিয়ে এসে পারিজাত বক্সীর 2 হাত আঁকড়ে ধরলেন। আপনার কথা খুব শুনেছি। আপনি আমার মেয়ের মৃত্যুর ব্যাপারটা একটা কিনারা করে দিন। ফুলের মতন মেয়ে, তার এ সর্বনাশ কে করবে? মেয়েকে আর ফিরে পাবো না জানি, কিন্তু তবু আততাইকে আমি চিনতে চাই। অতুল সিংহ যে খুব উত্তেজিত হয়ে পড়েছেন সেটা তার কথাবার্তাতেই বোঝা গেল। পারিজাত বক্সী চাপা অথচ দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনার কাকে সন্দেহ হয়? আমার কাকে সন্দেহ হবে? নিজের কপাল ছাড়া আমি কাউকে দায়ী করি না। আপনার ভাইপোর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? ভাইপো মানে সুনীল, যে পাটনা থাকে, তার সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই, এমনকি চিঠিপত্রেও নয়। তিনি তো ব্যবসা করেন। হ্যাঁ, শুনেছি ঠিকাদারি ব্যবসা। আপনাকে একটা নির্মল প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। এখন যা অবস্থা, আপনার অবর্তমানে আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক তো সুনীলবাবুই হবেন। তখনই অতুল সিংহ কোনো উত্তর দিলেন না। লাঠির উপর মুখ রেখে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, আইন অনুসারে অবশ্য তাই হওয়ার কথা, কিন্তু তা হবে না। আমি স্থির করেছি আমার সবকিছু আমি এক ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করে যাব। ভাইপোকে বঞ্চিত করবেন? পারিজাত বক্সীর এই প্রশ্নের উত্তরে অতুল সিংহ নিজের 2 হাত জোর করল। মাফ করবেন, এ নিয়ে আমাকে আর প্রশ্ন করবেন না। পারিজাত বক্সী আর মহিমরুদ্র দৃষ্টি বিনিময় করলেন। তারপর পারিজাত বক্সী বললেন, একবার নিহার দেবীর সঙ্গে কথা বলতে চাই। অতুল সিংহ বাইরের দিকে মুখ ফিরিয়ে ডাকলেন, ভুবন, ভুবন। ভুবন বোধহয় কাছাকাছি ছিল, শুকনো মুখে এসে দাঁড়ালো। বাবু, পিসিমাকে একবার আসতে বল। মিনিট 15 পরেই নিহার এসে দাঁড়ালো। বয়সের তুলনায় অনেক শক্ত সামর্থ্য চেহারা, ফিনফিনে ধুতি, সরু কালো পাড়,
ধবধবে সাদা ব্লাউজ, শোকার্ত, কিন্তু একেবারে মুছড়ে পড়া নয়। ঘরের মধ্যে ঢুকে একবার মহিম রুদ্রের দিকে আর একবার পারিজাত বক্সির দিকে দেখল। কোণের একটা চেয়ার দেখিয়ে পারিজাত বক্সি বললেন, বসুন। নিহার বসল। কোলের ওপর তার দুটি হাত। পারিজাত বক্সি প্রশ্ন করলেন, আপনি তো মলির পাশের ঘরেই থাকতেন। পাশের ঘর কেন বলছেন? বলুন, একই ঘর, মাঝখানে শুধু একটা কাঠের পার্টিশন। ভালো। মলি কিভাবে মারা গেল তা আপনি কিছু টের পাননি? একেবারেই না। সেদিন মলির কাছে কে কে এসেছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে বই কি। দাদা আর আমি তো গেছি। ভুবন আর জং বাহাদুরও একবার গেছে। বাইরের কেউ? না, বাইরের কেউ আসেনি। ভুবন কেন গিয়েছিল? ওভালটিন দিতে। মলি ঘুমোচ্ছে দেখে ওভালটিন ফিরিয়ে নিতে গিয়েছিল। আর জং বাহাদুর? জং বাহাদুর মোটরে করে অপেক্ষা করছিল। ভোরবেলা মলি বেড়াতে যায়, তার দেরি দেখে খোঁজ করতে এসেছিল। আচ্ছা নিহার দেবী, শুনেছিলাম মলির ঘরের দরজা বন্ধ ছিল। এরা ভিতরে গেল কি করে? আমার ঘরের মধ্যে দিয়ে। আমি খুব ভোরে উঠে ঠাকুর ঘরে যাই, আমার দরজা খোলাই থাকে। আপনি তো শুনেছেন মলির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। দাদার কাছে শুনলাম। এদের ওপর আপনার সন্দেহ হয়? মোটেই না। এরা প্রায় বাড়ির লোকের মতন। ভুবন বহু বছর রান্নার কাজ করছে। ড্রাইভার জং বাহাদুরও খুব বিশ্বাসী। মহিম রুদ্রের দিকে ফিরে পারিজাত বক্সি জিজ্ঞাসা করল, একজন ঝি আছে না এ বাড়িতে? নিহার উত্তর দিল, শোবার মা, ঠিকই ঝি। সে দুবেলা বাসন মেজে ঘর ঝাড় দিয়ে চলে যায়, তাকে এখন পাওয়া যাবে না। পারিজাত বক্সি উঠে দাঁড়ালেন। আজ তাহলে চলি, দরকার হলে পরে একদিন আসবো। মহিম রুদ্র জিজ্ঞাসা করলেন, ভুবন আর জং বাহাদুরের সঙ্গে কথা বলবেন না? আজ থাক, অন্য একটা কাজ আছে। পারিজাত বক্সি বেরিয়ে এলেন, পিছন পিছন মহিম রুদ্র। দরজা পার হতে গিয়েই পারিজাত বক্সি সামলে নিলেন, আরেকটু হলেই হোঁচট খেতেন। ছোট আকারের কুকুর চৌকাঠের পাশে শুয়ে, কুচকুচে কালো, কুণ্ডলি পাকানো লোম, ঠিক যেন কালো তুলোর বস্তা। এত বড় বড় লোম যে চোখগুলোও ঢাকা পড়ে গেছে। বেশ কুকুরটি তো। পারিজাত বক্সি কুকুরটির উপর ঝুঁকে পড়লেন। অতুল সিংহ বললেন, রুবি মলির খুব ফেভারিট ছিল, ওর কাছেই থাকতো, ওই ওর দেখাশোনা করতো। মলি চলে যাবার পর থেকে বেচারি কিরকম নিঝুম হয়ে গেছে। পারিজাত বক্সি রুবির লোমে হাত বোলাতে বোলাতে একবার ভ্রু কুঞ্চিত করলেন, তারপর বললেন, মনে হচ্ছে খুব শক্ত হয়েছে, চলুন যাই। পারিজাত বক্সি বাড়ি গেলেন না, ভবানীপুর থানায় এসে নামলেন। মহিম রুদ্রকে বললেন, মিস্টার রুদ্র, আপনাকে একটা কাজ করতে হবে। কি? কাল অতুল সিংহ আর নিহার দেবীকে কোনো ছুতোয় থানায় ডেকে এনে ঘন্টা দুয়ে কথাবার্তায় আটকে রাখতে হবে। কারণ? কারণ আমি একবার ওদের ঘরগুলো সার্চ করতে চাই। সে তো সোজাভাবেই হতে পারে। তা হয়তো পারে, কিন্তু এটা আমি ওদের জানতে দিতে চাই না। পারবেন তো? না পারার কি আছে, কিন্তু বাড়িতে তো আরো লোক থাকবে। ভুবন আর জং বাহাদুর তো? হ্যাঁ। অতুল সিং আর নিহার দেবী নিশ্চয়ই মোটরে আসবেন, জং বাহাদুর সঙ্গেই থাকবে। বোনকে আমি ম্যানেজ করে নেব। তাই ঠিক হলো। পরের দিন মহিম রুদ্র অতুল সিংহকে ফোন করলো, দুপুরের দিকে একবার আসতে হবে। আবার কি হলো? এলে জানতে পারবেন, জং বাহাদুরকেও আনবেন। মোটরে যখন যাব তখন জং বাহাদুর তো সঙ্গে থাকবেই। ঠিক আছে, 12টা নাগাদ যাব। খবরটা মহিম রুদ্র পারিজাত বক্সিকে ফোনে জানিয়ে দিল। ঠিক 12:30।
পুলিশের পোশাক পরা, পাকানো গোঁফ, চোখে কালো চশমা এক ভদ্রলোক অতুল সিংহের বাড়িতে ঢুকলেন। কে? ভুবনের প্রশ্নের উত্তরে লোকটা বললেন, আমি থানা থেকে আসছি। অতুল বাবু তার শোবার ঘরের টেবিলে একটা কাগজ ফেলে গেছেন, সেটা নিতে এসেছি। আসুন। ভুবন লোকটিকে নিয়ে অতুল বাবু শোবার ঘরে ঢুকলো। কোন কাগজ? ভুবন আর কথা বলতে পারল না। লোকটা তার নাকে একটা রুমাল চেপে ধরল। শরীর ঝিমঝিম করে উঠল। দু চোখে অন্ধকার দেখে মেঝের উপর লুটিয়ে পড়ল। লোকটা দ্রুত পায়ে নিহারের শোবার ঘরে ঢুকে খাটের তলা থেকে দুটো সুটকেস টেনে বের করলেন। পকেট থেকে চাবির গোছা বের করে একটার পর একটা লাগিয়ে দুটো সুটকেসই খুলে ফেললেন। খুঁজে খুঁজে কাগজপত্রগুলো পড়তে লাগলেন। তারপর একসময় নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। বিকালের দিকে অতুল সিংহ আর নিহার থানা থেকে ছাড়া পেলেন। কেন যে ডেকেছিল বুঝতেই পারলেন না। মামুলি কতগুলো প্রশ্ন। বাড়ি ফিরতেই ভুবন হাউমাউ করে উঠল, সর্বনাশ হয়ে গেছে বাবু, ডাকাতি হয়ে গেছে। সে কি রে? ভুবন সব বলল। কি হারিয়েছে খোঁজাখুঁজি শুরু হলো। অতুল সিংহের একটা ঘড়ি পাওয়া গেল না, আর সব ঠিক আছে। আশ্চর্য কাণ্ড, তুচ্ছ দামের একটা ঘড়ির জন্য এত কাণ্ড। নিহার নিজের আলমারি সুটকেস সব খুঁজে দেখল, না কিছু হারায়নি, সব ঠিকঠাক আছে। দিন চারেক পর নিহারি বলল, দাদা, মলি যাবার পর থেকে রুবিটা কেমন মন মারা হয়ে গেছে। ভালো করে খায় না, কেবল খাওয়ার উপর মুখ রেখে চুপচাপ শুয়ে থাকে। অতুল সিংহ উত্তর দিলেন, রবি মলিকে খুবই ভালোবাসত, কুকুরটা বাঁচলে হয়। তুমি একবার ডেকে আদর করো। ডাকবো? অতুল সিংহ বাইরের দিকে চোখ ফিরিয়ে ডাকলেন, রবি, রবি এদিকে আয়। রবি চৌকাটের কাছেই শুয়েছিল। প্রভুর ডাকে প্রথমে মুখ তুলে দেখল, তারপর আস্তে আস্তে এগিয়ে এলো। আয় আয়। অতুল সিংহ সামনের দিকে ঝুঁকে পড়লেন। রুবি আরো এগিয়ে এলো, মুখ তুলে আবার দেখলো, তারপর লাফিয়ে অতুল সিংহের কোলে উঠে পড়ল। তার লোমের মধ্যে হাত বোলাতে বোলাতে অতুল সিংহ চমকে উঠলেন। এ কি রে, কি হয়েছে? লোমগুলো সরাতে গিয়েই অতুল সিংহ থেমে গেলেন। বাইরের জানালায় পারিজাত বক্সিকে দেখা গেল। অতুল বাবু সাবধান। অতুল সিংহ চমকে উঠতেই রুবি তার কোল থেকে লাফিয়ে নিচে নেমে পড়ল। সঙ্গে সঙ্গে পাশের ঘরে নিহারের আর্তনাদ। অতুল সিংহ ছুটে পাশের ঘরে গিয়ে দেখলেন মহিম রুদ্র দাঁড়িয়ে, দুজন পুলিশ নিহার দুপাশে। কি হলো? অতুল সিংহ চেঁচিয়ে উঠলেন, এদিকে আসুন, আমি বলছি। অতুল সিংহ ফিরে দেখলেন পারিজাত বক্সির কোলে রুবি। মহিম রুদ্র নিহারকে নিয়ে জিপে উঠলেন। অতুল সিংহ পারিজাত বক্সিকে নিয়ে বসবার ঘরে এলেন। প্রথমে একটা জিনিস আপনাকে দেখাই। পারিজাত বক্সি রুবির লোমগুলো ফাঁক করে দেখালো। খুব সরু একটা ফিতে দিয়ে বাঁধা একটা কাঠের বাক্স। এই বাক্সের মধ্যে হাইড্রোসায়নিক গ্যাস ভরা। যেই রুবিকে কোলে নেবে সেই কৌতূহলের বশবর্তী হয়ে বাক্সের ডালাটা খুলবে আর সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। এইভাবেই আপনার মেয়ে মলির মৃত্যু হয়েছে। কিন্তু কে কাজ করলো? যে করেছে মহিমবাবু তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছেন। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। শুনুন, আমি তাহলে বুঝিয়ে বলছি। নিহার দেবী আপনার সম্পর্কে বোন। তার অতীত জীবন খুব কলঙ্কমুক্ত নয়। তার সঙ্গে আপনার ভাইপো সুনীলবাবুর খুব ঘনিষ্ঠ যোগাযোগ। সেলাইয়ের ক্লাসে যাবার নাম করে নিহার দেবী যে বাইরে যেতেন তা শুধু সুনীলবাবুর সঙ্গে দেখা করার জন্য। ডাকাত সেজে একবার এ বাড়িতে হানা দিয়েছিলাম। নিহার দেবীর বাক্সে তল্লাশি করে দুটো চিঠি উদ্ধার করেছি। অবশ্য পাছে নিহার দেবী সন্দেহ করেন বলে সে চিঠি দুটো আমি নিয়ে যাইনি।
শুধু ফটোস্ট্যাট কপি নিয়ে নিয়েছি। এই হাইড্রোসায়নিক গ্যাসের যোগানটা সুনীলবাবুই দিয়েছিলেন, প্রয়োগ পদ্ধতিও তার। অতুল সিংহ প্রশ্ন করলেন, কিন্তু এর আগে পুলিশ তো সবকিছু সার্চ করে গেছে, তখন তারা এই চিঠি দুটো সন্ধান পায়নি? তখন নিহার দেবী চিঠি দুটো সরিয়ে ফেলেছিলেন। তারপর পুলিশের হাঙ্গামা মিটে যেতে চিঠি দুটো আবার বাক্সে রেখে দিয়েছিলেন। এই চিঠি দুটোই তার পরম অস্ত্র। এ দুটো চিঠির ভয়ে সুনীলবাবু তার প্রতিশ্রুত টাকা নিহার দেবীকে দেবেন। তারপর যখন সুনীলবাবুর কাছে খবর পেল আপনি সম্পত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেবেন, তখন আপনাকে সরাবার প্রয়োজন হলো। দানপত্র করার আগে আপনার মৃত্যু হলে উত্তরাধিকার আইনমাফিক সম্পত্তি সুনীলবাবুর পাওয়ার পথে কোনো বাধা থাকবে না। সেই জন্য রুবিকে আপনার কোলে তুলে দেবার ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, তার কি ব্যবস্থা করেছেন আপনারা? আজ সকালে বিহারের পুলিশ সুনীলবাবুকে গ্রেপ্তার করেছে। এতক্ষণে বাংলার দিকে রওনা হয়ে গেছে। অতুল সিংহ পারিজাত বক্সির দুটো হাত আঁকড়ে ধরলেন। আপনি এক গভীর ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচিয়েছেন। আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। পারিজাত বক্সি মুচকি হাসলেন। চলি অতুল বাবু, একবার থানায় যেতে হবে। মহিমরুদ্র অপেক্ষা করছেন। তাহলে বন্ধুরা, আজ এইখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।